আসসালামু আলাইকুম। তো অর্থনীতি প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির ধারাবাহিক ক্লাসের আজকের হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটার মধ্যে হচ্ছে অর্থনীতির সমস্যা। তো সমস্যার মধ্যে এখানে দুইটা সমস্যার কথা আমি উল্লেখ করেছি। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে, এখান থেকে প্রশ্নও আসে, প্রশ্নটা আমি বলে দিব। প্রথমত হচ্ছে কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা, আর এটা হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা। প্রশ্নটা আসলে আপনাদের অনেক সময় হচ্ছে কনফিউজড হয়ে যায় যে মৌলিক সমস্যা কোনটা আর কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা কোনটা। অনেকেই আমরা হচ্ছে ওই যে বই থেকে গাইড থেকে পড়ে যাই, গাইড থেকে পড়ে গেলে হচ্ছে প্রশ্নের ভেরিয়েশন গুলো আসলে বোঝা যায় না। ওইখানে শুধু যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসছে, বিগত বছরে আসছে, ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে। যদি ব্যতিক্রম ধর্মী কোনো প্রশ্ন আপনাকে দিয়ে দেয় পরীক্ষায়, তখন কিন্তু আর আপনার মাথায় ওই প্রশ্ন আসবে না, ওই প্রশ্নের অ্যান্সারও আসবে না, আপনি বুঝবেনও না। যেটা হচ্ছে এই গত বছর আমরা প্রশ্ন দেখেই হচ্ছে অনুধাবন করতে পারছি। তো চলুন আমরা প্রথমেই শুরু করি হচ্ছে কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা দিয়ে। কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। ওকে, কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা মূলত তিনটা। কি কি? একটা হচ্ছে অভাব, একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, আর একটা হচ্ছে আপনার নির্বাচন। তাহলে অভাব, দুষ্প্রাপ্যতা আর হচ্ছে নির্বাচন, এই তিনটাকে বলা হয় কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। এই তিনটাকে বলা হয় কি? কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। তো কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যাগুলো এখন আমরা কিভাবে বলতে পারি? অভাব মানে কি? আমরা প্রথমে যদি অভাব নিয়ে আলোচনা করি, অভাব অভাব বিষয়টা কি? অভাব বিষয়টা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমার প্রয়োজন পড়তেছে, এই প্রয়োজনটাই হচ্ছে অভাব। প্রয়োজনটাই হলো কি? অভাব। তাহলে এই অভাবটাকেই আমরা পূরণ করি কি দিয়ে? এই দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে, দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে। ঠিক আছে? তাহলে অভাব কাকে বলে? যে দৈনন্দিন জীবনে, দৈনন্দিন জীবনে যা কিছু অতি প্রয়োজনীয়, অথবা আমরা বলতে পারি যা কিছু আমাদের, যা কিছুর চাহিদা সৃষ্টি হয়, সৃষ্টি হয়, তাকে কি বলে? তাকেই হচ্ছে অভাব বলে, অভাব বলে। তো এবার বলেন, অভাব মূলত তিন ধরনের। অভাব মূলত কত ধরনের? তিন ধরনের অভাব রয়েছে আমাদের। তিন ধরনের অভাব কি কি? একটা হচ্ছে কিছু মানুষের এক নাম্বার অভাবটা হয় কেমন? নিত্য প্রয়োজনীয় অভাব। আবার দুই নাম্বার এরকমই হতে পারে আরামপ্রদ অভাব, আরামপ্রদ অভাব। আবার তিন নাম্বার হতে পারে আপনার বিলাস দ্রব্যের অভাব, বিলাস দ্রব্যের অভাব। দেখেন, সমাজের মানুষ অনুযায়ী, সমাজে আমরা যে মানুষ বসবাস করি, এই মানুষ অনুযায়ী আমাদের অভাবগুলো ডিফারেন্স তিন প্রকার। কিরকম? একজনের হচ্ছে নিত্য প্রয়োজনীয় অভাব। সমাজে যারা দারিদ্র শ্রেণী আছে, এদের অভাব হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। মানে আমার যে দৈনন্দিন যা কিছু প্রয়োজন হয়, এর মধ্যে প্রধান হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। কারোর এটার অভাব। কেউ আবার আরামপ্রদ অভাব, তার হচ্ছে আরাম আয়েশ লাগবে, এটার একটা অভাব। তার সবকিছু আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে, সবকিছু আছে, বাট সে আরাম খুঁজতেছে, তার ওইটা নাই। তো এটা হচ্ছে আরামপ্রদ অভাব। আরেকজনের হচ্ছে বিলাস দ্রব্যের অভাব। আপনার বাড়িতে দুনিয়ার সবকিছু আছে, বাট আপনার একটা আইফোন নাই। এটা নিয়ে আপনি কি করতেছেন? আফসোস ফিল করতেছেন, এটার চাহিদা ফিল করতেছেন। এই চাহিদা ফিল করাটা, এই যে আইফোন নাই, একটা এসি নাই, আপনার ধরেন যে গাড়ি নাই, যেগুলো আরাম মানে বিলাস যা জীবনযাপন করার জন্য ব্যবহার করে, এগুলাকে বলা হয় বিলাস দ্রব্যের অভাব। এগুলাকে বলা হয় কি? বিলাস দ্রব্যের অভাব। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথম কেন্দ্রীয়
অর্থনৈতিক সমস্যা হচ্ছে আমাদের অভাব। প্রথম কেন্দ্রীয় সমস্যা হচ্ছে কি? অভাব। এবার আসেন আমরা দুষ্প্রাপ্যতা নিয়ে আলোচনা করব। অভাব আমাদের মনে হয় ক্লিয়ার সবার, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলেও হচ্ছে কমেন্টে জানাবেন, আমরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করব, বা কোনো একটা ভিডিওতে আপনাদের প্রবলেম গুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। ঠিক আছে, এরপরে আসেন 2 নাম্বার, দুষ্প্রাপ্যতা। এখন দুষ্প্রাপ্যতার শব্দের বাংলা অর্থই হচ্ছে যা পেতে অনেক কষ্টকর বা যা পেতে অনেক ব্যাক পাইতে হয়। তাহলে এটার বাংলা অর্থ যদি আমি লিখি তাহলে হচ্ছে যা পেতে অনেক কষ্ট করতে হয়, এটাই হচ্ছে দুষ্প্রাপ্য। তাহলে এই দুনিয়াতে যা কিছু আছে তার মধ্যে সম্পদ পাওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। কারণ কি? সম্পদ আমাদেরকে কেউ এমনি এমনি দেয় না, সম্পদ আমাদেরকে কেউ এমনি এমনি দেয় না। দ্যাটস ওয়াই এই সম্পদ কি বা সম্পদের যে সীমাবদ্ধতা, কারণ সম্পদ তো অসীম না, দিবে কিভাবে? আমি যদি চাই যে আমাকে 10 বিঘা জমি দিয়ে দেন, তাহলে কি আমাকে আপনি 10 বিঘা জমি দিয়ে দিবেন? কখনোই না, কারণ সম্পদ হচ্ছে সীমিত। সম্পদ হচ্ছে কি? সীমিত। তাহলে আমরা কি বলতে পারি? সম্পদের সীমাবদ্ধতা অথবা অপ্রতুলতা বলতে পারি, তাকে দুষ্প্রাপ্যতা বলে। আর আরেকটা কথা মনে রাখবেন, অর্থনীতিতে যত সমস্যা আছে, অর্থনীতিতে যত সমস্যা আছে এর মূলেই রয়েছে হচ্ছে এই দুষ্প্রাপ্যতা। এর মূলে রয়েছে কে? দুষ্প্রাপ্যতা। তাহলে যত সমস্যা আছে, আমার অভাব পূরণ হচ্ছে না, এটার মূলে হচ্ছে দুষ্প্রাপ্যতা। আমি আরাম পাচ্ছি না, এটার মূলে দুষ্প্রাপ্যতা। কারণ হচ্ছে সম্পদ সীমিত। সম্পদ যদি অনেক হইতো তাহলে আমার কোনো কিছুরই অভাব হইতো না। এই দুনিয়াতে যে অনেক সম্পদের মালিক তার আরো সম্পদ লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে সেও অসুখী, তারও অভাব রয়েছে। ঠিক আছে, তা এই গেল হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে কি? দুষ্প্রাপ্যতা হলো সীমাবদ্ধ সম্পদ বা হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা বা অপ্রতুলতাকে বলা হয় কি? দুষ্প্রাপ্যতা। তাহলে আশা করি এটাও ক্লিয়ার। তো এরপরে আসেন নির্বাচন। এখন বলতে পারেন স্যার নির্বাচন তো হচ্ছে এই গণতান্ত্রিক বিষয়, এটা অর্থনীতিতে কাজ কি? তো নির্বাচন যেহেতু গণতান্ত্রিক বিষয়, এই গণতান্ত্রিকতাই হচ্ছে অর্থনীতিতেও কাজে লাগে। কিভাবে? দেখেন, আমাদের জীবনে অভাব আমরা বলতে পারি অভাব অসীম। অভাবটা কি? অসীম, এটার কোনো সীমানা নাই। যেহেতু এটার কোনো সীমানা নাই, সেহেতু আমাদের সম্পদ হচ্ছে কি? অভাব অসীম, কিন্তু সম্পদ হচ্ছে সম্পদ সীমিত। এই অসীম অভাব এই সীমিত সম্পদ দিয়ে পূরণ করতে গেলে আমরা সব অভাব একই সাথে পূরণ করতে পারি না। যদি একই সাথে পূরণ করতে না পারি তাহলে আমাদের কি করতে হবে? অভাবকে বাছাই করতে হবে, অভাবকে চিহ্নিত করতে হবে কোনটার প্রয়োজন আগে। ধরেন যে আপনার একটা শার্ট কিনতে হবে এবং আপনার পরীক্ষার ফি দিতে হবে। আপনার কাছে যেই অর্থ আছে এই অর্থ দিয়ে আপনি যে কোনো একটা করতে পারবেন। এখন যে কোনো একটা করতে গেলেই তো আমার কি করতে হবে? প্রায়োরিটি সিলেক্ট করতে হবে যে এখন আমার প্রায়োরিটি কোনটা। অবশ্যই আমার হচ্ছে কি কিনা, অবশ্যই আমার শার্ট কেনাটা প্রায়োরিটির মধ্যে পড়বে না, কারণ আমার পরীক্ষার ফিটা দিতে হবে। তো এই জন্যই আমরা কি করি? অভাবকে বাছাই করি। তাহলে আমরা বলতে পারি সীমিত সম্পদের সাহায্যে, সম্পদের সাহায্যে একই সাথে সকল অভাব পূরণ সম্ভব না হওয়ায় অভাব বাছাই করতে হয়। আর অভাব বাছাই করাকে অর্থনীতিতে কি বলে? অর্থনীতিতে নির্বাচন বলে, নির্বাচন বলে।
তাহলে আশা করি এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা বললে যদি পরীক্ষায় প্রশ্ন করে 4 নম্বরের জন্য প্রশ্নটা করতে পারে যে কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা আলোচনা করো, ঠিক আছে, তখন আমরা এগুলো আলোচনা করব। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা। ওকে, তো মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো, অর্থনীতিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে কি উৎপাদন করা হবে, 2 নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, 3 নম্বর হলো কার জন্য উৎপাদন করা হবে। ঠিক আছে, এই 3টা সমস্যাই হচ্ছে অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যা। এখন এই 3টা সমস্যার উদ্ভব কেন হইল? কারণ উদ্ভব হচ্ছে কোথা থেকে? সীমিত সম্পদ থেকে। সীমিত সম্পদ থেকে। এই 3টা সমস্যাও উদ্ভব হয়েছে কোথা থেকে? সীমিত সম্পদ থেকে। ধরেন আপনার বাবা আপনাকে একটা জমি দিল যে এটা হচ্ছে তোমার সম্পদ, দিস ইজ ইউর অ্যাসেট। ঠিক আছে, এই সম্পদ দিয়ে এখন আপনাকে উৎপাদন করতে বললো, অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে বললো। এখন অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে গেলে আমাদের কি লাগবে? যেই পণ্যটা লাগবে, 1000 পণ্যের মধ্যে যেটা বেশি দরকার, যেটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওইটা হচ্ছে আমরা কি করব? আগে প্রায়োরিটি দিব। তাহলে ওইটাই উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করব। এখন মানুষ অনুযায়ী বা প্রশ্ন ভেদে বা জায়গা ভেদে আমাদের চাহিদা কি হতে পারে? পরিবর্তন হতে পারে, অভাব পরিবর্তন হতে পারে। এই যে ডিসিশন নেওয়া যে আমি কি দ্রব্যটা উৎপাদন করব, এই সম্পদের মধ্যে আমি কোন দ্রব্যটা উৎপাদন করব, এটা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে কি উৎপাদন করা হবে সমস্যা। তাহলে আমরা একটা একটা করে হচ্ছে এগুলো একটু ব্যাখ্যা করব, কারণ এগুলা চিত্রের সাহায্যেও ব্যাখ্যা করা লাগবে। তাহলে আমরা প্রথমে ব্যাখ্যা করব হচ্ছে কি উৎপাদন করা হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি সীমিত সম্পদের সাহায্যে উৎপাদনকারীর প্রয়োজন অনুযায়ী কোন দ্রব্যটি কতটুকু উৎপাদন করবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করাকে কি উৎপাদন করা হবে সমস্যা বলে। ওকে, তাহলে আমরা একেবারে যা বুঝলাম তাই লিখলাম। আমাদের এটা হচ্ছে বুঝার ফ্যাক্ট, এখানে মুখস্থ করার কোনো ফ্যাক্ট না। আমি যা লিখতেছি সব হচ্ছে আমি বুঝে লিখতেছি। আমি এখানে মুখস্থ করে, বই থেকে মুখস্থ করে, আমার লাইনের সাথে হয়তো বইয়ের লাইন নাও মিলতে পারে, ঠিক আছে, বাট আমাদের মেইন কথা হচ্ছে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে বলছে যে সীমিত সম্পদের সাহায্যে উৎপাদনকারীর প্রয়োজন অনুযায়ী অর্থাৎ অভাব অনুযায়ী কোন দ্রব্যটা কতটুকু উৎপাদন করবেন এই সিদ্ধান্ত গ্রহণ করাটাই হচ্ছে কি উৎপাদন করা হবে সমস্যা। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এখন এটাকে আমরা চিত্রের সাহায্যে যদি ব্যাখ্যা করি, আর ব্যষ্টিক অর্থনীতিতে প্রশ্নগুলোর মধ্যে ম্যাক্সিমামই চিত্রের প্রশ্ন থাকবে, এটা একটু আমাদের মনে রাখতে হবে। সবকিছুরই 3টা ব্যাখ্যা হবে। প্রথমত হচ্ছে থিওরিটিক্যাল ব্যাখ্যা, তারপরে হচ্ছে আপনার কি বলে থিওরিটিক্যাল ব্যাখ্যা, ব্যাখ্যার পরে হচ্ছে আপনার চিত্রের বা গাণিতিক ব্যাখ্যা যদি থাকে, আর না হয় চিত্রের ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এটাকে আমরা প্রথমে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি।
চিত্রের সাহায্যে ব্যাখ্যা। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলে চিত্রটা কি হবে? এর আগে আপনারা যদি চিত্র না এঁকে থাকেন বা আপনাদের যদি চিত্র আঁকার এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন আমরা চিত্রগুলো কিভাবে আঁকতে পারি। প্রথমত আসেন, একটা চিত্র অঙ্কন করার জন্য আপনার একটা লম্ব অক্ষ লাগবে, একটা ভূমি অক্ষ লাগবে। ভূমি অক্ষকে সবসময় বলা হয় এক্স অক্ষ, তাহলে এখানে এক্স অক্ষ, আর লম্ব অক্ষকে সবসময় বলা হয় ওয়াই অক্ষ। তাহলে ভূমি অক্ষে আমি দুইটা দ্রব্য ধরবো, একটা লম্ব অক্ষে, একটা ভূমি অক্ষে। ধরেন আমি ভূমি অক্ষে ধরলাম ধান উৎপাদন করব, আর লম্ব অক্ষে আমি নিলাম ওয়াই অক্ষে নিলাম গম উৎপাদন করবে। ওকে, এখন দুইটাই আমার প্রয়োজন, আমি চাইলে একটাও প্রয়োজন মানতে পারি, চাইলে দুইটাই প্রয়োজন মানতে পারি। তাহলে এখানে একটা রেখা কাজ করবে, সেই রেখাটার নাম উৎপাদন উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরে, মানে একটা ক্লাসই উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। আপাতত জাস্ট এইটুকু বুঝেন যে এই রেখাটার আকৃতি এরকম, এটা দিয়ে এইভাবে ব্যাখ্যা করা যায়, জাস্ট এইটুকু মনে রাখেন। দেখেন এখানে এইরকম একটা রেখা, অর্থাৎ মূল বিন্দুর দিকে অবতল একটা রেখা এ এবং ডি ধরেন। এই এডি রেখা উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে পারেন, এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে পারেন। ধরো যে এখানে এ, এখানে বি, এখানে সি। এ বিন্দুতে যদি উৎপাদন করেন তাহলে তার উৎপাদন হয় কিরকম? ওয়াই দ্রব্য অর্থাৎ গম উৎপাদিত হয় এই ওয়াই ওয়ান পরিমাণ, অনেক বেশি পরিমাণ গম উৎপাদন হয়, আর এক্স ওয়ান পরিমাণ হয় আমার ধান উৎপাদন। এখন এখানে এক্স দ্রব্যটা বেশি উৎপাদন করতেছে, অর্থাৎ ধান উৎপাদনটা বেশি হচ্ছে, কম হচ্ছে, গম উৎপাদনটা বেশি হচ্ছে। এবার সে চিন্তা করলো যে এই সিদ্ধান্ত আমি নিব না, আমার ধান উৎপাদনটা একটু বাড়ানো উচিত। বাড়াইতে গেলে সে বি বিন্দুতে আসবে, বি বিন্দুতে আসলে তার ওয়াই টু পরিমাণ গম উৎপাদিত হবে, আর এক্স টু পরিমাণ ধান উৎপাদিত হবে। সে যদি এটাও না মানে, যদি বলে যে না আমার আরো কি করতে হবে, ধান উৎপাদন বাড়াইতে হবে, তাহলে ওয়াই ওয়ান ওয়াই থ্রি পরিমাণ সে গম উৎপাদন করবে, এক্স থ্রি পরিমাণ সে ধান উৎপাদন করবে। এই যে কোনো একটা বিন্দুতে উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করবে, এই সিদ্ধান্ত গ্রহণ করাটাকেই বলা হয় উৎপাদন, বা কি উৎপাদন করা হবে সমস্যা। তাহলে আমরা বলতে পারি কি, এখানে এ বি সি যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব, যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব। আপনারা একটু এটা চিত্রের ব্যাখ্যা টাখ্যা এগুলো আপনারা একটু কষ্ট করে নিজেরা বই থেকে দেখে নেবেন, কারণ ব্যাখ্যাগুলো আসলে অত কঠিন না, ব্যাখ্যাগুলো জাস্ট আপনি চিত্রটা যা আঁকছেন এটাই এটার ব্যাখ্যা, সম্পাদ্যের মতো, স্কুল লেভেলে যে সম্পাদ্য করেছিলেন সেই সম্পাদ্যের মতো। তারপরেও যদি ব্যাখ্যা লিখতে প্রবলেম হয়, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি কোনো একটা প্রশ্নে একেবারে পুরোপুরি ব্যাখ্যাটা লিখে শিখিয়ে দিব যে কিভাবে ব্যাখ্যা লিখতে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, মুখস্থ না করে। যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব, উৎপাদনকারী কোন বিন্দুতে উৎপাদন করবেন সেই সিদ্ধান্ত নেয়াকেই কি উৎপাদন করা হবে সমস্যা বলে। ওকে, তাহলে লাস্ট ফিনিশিং এটা যে এবিসি যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব, তবে উৎপাদনকারী কোন বিন্দুতে উৎপাদন করবেন সেই সিদ্ধান্ত নেওয়াকেই বলা হয় কি উৎপাদন করা হবে সমস্যা। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাব সেকেন্ড যেই সমস্যা ছিল, সমস্যাটা কিভাবে উৎপাদন করা হবে। সেকেন্ড সমস্যা
কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে। এই দুনিয়াতে যে কোনো কাজ করানোর জন্য দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন পদ্ধতি দুটি। উৎপাদন পদ্ধতি কয়টা? দুইটা। এই দুইটা উৎপাদন পদ্ধতির মধ্যে যে কোনোটা দিয়ে সে কি করতে পারে? উৎপাদন করতে পারে। একটা হচ্ছে কি শ্রমনিবিড়, ঠিক আছে, আরেকটা হচ্ছে মূলধন নিবিড়। ওকে, বানানটা কি ভুল হচ্ছে? ওকে, শ্রমনিবিড় আর একটা হচ্ছে মূলধন নিবিড় বা হচ্ছে শ্রম, ঠিক আছে। শ্রমনিবিড় মানে হচ্ছে যেখানে কি হবে, অধিক শ্রম ব্যবহৃত হবে বা শ্রমিক নিয়োগ হয়। আর মূলধন নিবিড় মানে হচ্ছে যেখানে অধিক যন্ত্রপাতি অথবা মূলধন ব্যবহৃত হয়, মূলধন ব্যবহৃত হয়। এই দুইটা পদ্ধতির মধ্যে আপনি দেশ অনুযায়ী, আপনার দেশ অনুযায়ী, আপনার কালচার অনুযায়ী, আপনার দেশের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। উৎপাদনকারীকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে কি শ্রমনিবিড় পদ্ধতিতে যাবে নাকি হচ্ছে মূলধন নিবিড় পদ্ধতিতে যাবে। এই সিদ্ধান্ত গ্রহণ করা কি বলা হয় কিভাবে উৎপাদন করা হবে সমস্যা। তাহলে আমরা বলতে পারি উৎপাদনকারী কোন পদ্ধতিতে তার উৎপাদন কার্য পরিচালনা করবেন এই সিদ্ধান্ত গ্রহণ করাকে কি বলা হয়? কিভাবে উৎপাদন করা হবে সমস্যা। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কিভাবে উৎপাদন করা হবে সমস্যা। তাহলে এইটুকু আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে এটুকু আমরা বুঝতে পারিনি। ওকে, আচ্ছা, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা চাইলে হচ্ছে মেসেঞ্জার ফ্রি গ্রুপগুলোতে অ্যাড হতে পারেন। আমরা ওইখানে হচ্ছে আপনাদেরকে কি দিব, বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান দিয়ে দিব। আর আমি ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে আপনাদের এই মেসেঞ্জার গ্রুপের হচ্ছে আপনার লিংকটা দিয়ে দিব, আপনারা সবাই ওইটা থেকে অ্যাড হয়ে যাবেন। তা এটারও হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো, এটাকেও হচ্ছে আমরা কি করতে পারবো, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো। প্রথমত আসেন চিত্রটা কেমন হবে। চিত্রটা হবে এরকম। আবার বলি, চিত্র আঁকার জন্য দুইটা অক্ষ প্রয়োজন হয়, একটা হচ্ছে ওয়াই অক্ষ আর একটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষতে আমরা নিলাম হচ্ছে শ্রম আর এক্স অক্ষতে নিলাম হচ্ছে মূলধন, কারণ দুইটা পদ্ধতি তো, যেটা বেশি ব্যবহার করবে ওই নিবিড় হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যে উৎপাদন সম্ভাবনা রেখাটা লাগবে সেটাকে বলা হয় সম উৎপাদন সম্ভাবনা রেখা। এ বি হলো, এটাকে বলা হয় সম উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে। এই রেখার মাধ্যমে কি করা হয়, এই রেখার মাধ্যমে হচ্ছে আপনার যে কোনো বিন্দুতে উৎপাদন করেন পদ্ধতি ভিন্ন হবে বাট উৎপাদন সমান হবে। এখন ধরেন উৎপাদনকারী এই বিন্দুতে বা পি বিন্দুতে উৎপাদন করলো, তাহলে এই পি বিন্দুতে উৎপাদন করলে এখানে শ্রম ব্যবহৃত হয় L1 আর মূলধন ব্যবহৃত হয় K1। ওকে, শ্রম ব্যবহৃত হয় L1, মূলধন ব্যবহৃত হয় K1। তাহলে এখানে আমরা বলতে পারি ও L1 গ্রেটার দেন হচ্ছে ও K1। তাহলে এখানে উৎপাদন করলে কি হবে, শ্রমনিবিড়।
কেন শ্রমনিবিড় হইল? কারণ এখানে শ্রমিক বেশি, মূলধনটা কম। ঠিক আছে, শ্রমিক বেশি, মূলধনটা কম। এখন দেখো, এটা হচ্ছে ধরো যে বাংলাদেশের মতো কোনো দেশে যদি উৎপাদন করে তাহলে এই পদ্ধতিতে সে যেতে পারে। আবার সে ধরো যে আমেরিকার মতো কোনো দেশে উৎপাদন করলো, তাহলে এই বিন্দুতে যদি যায়, কিউ বিন্দুতে, তাহলে কি হয়? ও L1 পরিমাণ হচ্ছে মূলধন শ্রম, আর K1 পরিমাণ হচ্ছে মূলধন। তাহলে এইটুকুকে আমরা আবার বলতে পারি ও K1 গ্রেটার দেন ও L1, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো কি? মূলধন নিবিড়। ওকে, তাহলে এইভাবে করে হচ্ছে আমরা এটাকেও ব্যাখ্যা করতে পারি। এখন চাইলে আমি পি বিন্দুতে উৎপাদন করতে পারি, চাইলে আমি কিউ বিন্দুতেও উৎপাদন করতে পারি। যে যদি আমার দেশে শ্রমিক বেশি অ্যাভেলেবল হয় তাহলে আমি পি বিন্দুতে যাব, আর যদি আমার দেশে শ্রমিক কম পাওয়া যায়, মেশিনারিজ বেশি পাওয়া যায়, তাহলে আমি কিউ বিন্দুতে যাব। এই সিদ্ধান্ত গ্রহণ করাটাই হচ্ছে কি, কিভাবে উৎপাদন করা হবে সমস্যা। ওকে, তাহলে আশা করি আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম, কিভাবে উৎপাদন করা হবে সমস্যা। এবার লাস্ট 3 নাম্বার, সেটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যা, এটা নিয়ে আমরা আলোচনা করি। ওকে, 3 নাম্বার সমস্যা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। এখন কথা হচ্ছে, আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষ বসবাস করে। মূলত কয় শ্রেণীর? সমাজে 2 শ্রেণীর মানুষ বসবাস করে। একটা হচ্ছে কি, ক নাম্বার হচ্ছে ধরা ধনী শ্রেণী, আর একটা হচ্ছে খ নাম্বার দরিদ্র শ্রেণী। ঠিক আছে, একটা হচ্ছে ধনী শ্রেণী আর একটা হচ্ছে দরিদ্র শ্রেণী। এখন ধনী শ্রেণীর জন্য উৎপাদন করবে নাকি হচ্ছে দরিদ্র শ্রেণীর জন্য উৎপাদন করবে, এই সিদ্ধান্ত গ্রহণ করাটাই হচ্ছে কি কার জন্য উৎপাদন করা হবে, কতটুকু কার জন্য উৎপাদন করবে, ধনী শ্রেণীর জন্য কতটুকু করবে আর দরিদ্র শ্রেণীর জন্য কতটুকু করবে। কারণ উৎপাদিত প্রোডাক্ট এই 2 শ্রেণীর জন্য সেম প্রোডাক্ট হয় না। আমরা এটা ভালো করে বুঝতেছি, আমাদের সমাজে যারা ধনী শ্রেণী আছে, এলিট ক্লাস আছে, তাদের পণ্যদ্রব্য একরকম, তারা এক ধরনের পণ্য ব্যবহার করে। আর আমাদের দেশের যারা হচ্ছে দরিদ্র শ্রেণী আছে, তাদের মধ্যে এই পার্থক্যটা আমরা খেয়াল করি, তারা কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে। তাহলে এই যে একজন উৎপাদনকারীর মাথায় এটাও রাখা লাগে যে আমি কোন শ্রেণীর জন্য কতটুকু উৎপাদন করব। আমি যখন অনেক বেশি পরিমাণ উৎপাদন করব, তখন আমি কি ধনী শ্রেণীর জন্য বেশি করব? যদি আমার দেশ ধনী হয় তাহলে আমি ধনী শ্রেণীর জন্য বেশি করব। আমার দেশ যদি দরিদ্র হয়, 90% মানুষ যদি দরিদ্র শ্রেণীর হয়, তাহলে আমি কোনটা বেশি করব? দরিদ্র শ্রেণী বেশি করব। এই দরিদ্র শ্রেণীর জন্য নাকি ধনী শ্রেণীর জন্য উৎপাদন করতে হলে যে সিদ্ধান্ত নিতে হবে, এটাই হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে এটাকেও আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এখানে ধরেন যে ওয়াই অক্ষে আমরা নিলাম ধনী শ্রেণী, আর এখানে নিলাম হচ্ছে এক্স অক্ষে এটা হচ্ছে দরিদ্র শ্রেণী, দরিদ্র। এটাকেও আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তাহলে ধরো এখানে পি বিন্দু আর এখানে আমরা নিলাম কিউ বিন্দু। পি বিন্দুতে উৎপাদন করলে ধনী শ্রেণীর জন্য ধরো যে রিচ পিপল, আর এটা হচ্ছে দরিদ্র পুয়ার পিপল। ঠিক আছে, তাহলে P1 R1 পরিমাণ হচ্ছে ধনী শ্রেণী আর P1 পরিমাণ হচ্ছে দরিদ্র শ্রেণী, অর্থাৎ এটা হচ্ছে ধনী শ্রেণীর জন্য বেশি উৎপাদন, ধনী শ্রেণীর জন্য বেশি উৎপাদিত হয়। আর কিউতে কি করা হয়? কিউতে হচ্ছে R2 আর এখানে হচ্ছে P2। তাহলে দেখো এখানে আসলে আবার ধনী শ্রেণীর জন্য কম আর দরিদ্র শ্রেণীর জন্য বেশি, অর্থাৎ হচ্ছে আমাদের দেশের মতো দেশে উৎপাদন করলে, আমাদের দেশের জন্য উৎপাদন করলে এই সিস্টেমে উৎপাদন করতে হবে, কারণ এই সিস্টেমে না করলে লস খাবেন, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধনী না। তো আশা করি আপনারা সবাই এই যে আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এখান থেকে একটা প্রশ্ন কমন থাকে, ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটা কমন থাকে, অর্থনীতির মৌলিক সমস্যা আলোচনা করো, অথবা 4 নম্বরের জন্য অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা আলোচনা করো। তো আশা করি আজকের ক্লাসটা যারা করেছেন তারা এই প্রশ্নটাতে অন্তত কোনো প্রবলেম
পাবেন না। আপনাদের এটা সবচেয়ে ভালো করে কি হবে, কমপ্লিট হয়ে যাবে এবং অন্যদের থেকে অনেক ভালো লিখতে পারবেন যদি বুঝে থাকেন। আর যদি না বুঝে মুখস্থ করেন তাহলে শেষ। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে 3 নাম্বার ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।